1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্ম বিয়ে আমি এখনই দেব না। পদ্মকে অনেক পড়াবো। তাও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে একের পাত্রের খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়ে তখনই হবে। পদ্মর পছন্দ মতোই হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরল। রশিদ এক তলা থুতু ফেলে উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বলল, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি একেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি। তাবু বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া গড়ে রাহুন ভালো না। মেয়েটা তো আমার, আমাকে বুঝতে দেন না। হেমলতার কণ্ঠে বিরক্তের ঝরে পড়ল। রশিদ অনেক চেষ্টা করলো, সুবিধা করতে পারলেন না, ব্যর্থ। থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখলেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবেন, মুর্শেদের বরম ছেটিটা রাইনা দাও। রশিদ নিজের বিড়বিড় করে, আবার ঘুমরে কি আবার ছেড়ি নাই? একটা ছেড়ি কেনা সবার চোখে পড়ে। পূর্ণ স্কুলে যাবার জন্য পদ্মজাকে ডাকলো। আপা, আপা, স্কুলে যাবি না? আপা রে। পদ্মজা পিট করে চোখ খুলে কোনো মতনে বলল, না। পরে চোখ বুজে ঘুমিয়ে তাকিয়ে গেল। পূর্ণ নিরাশ হয়ে মায়ের রুমে আসে। আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়ু রেখে পূর্ণ দিকে কড়া চোখে তাকালেন। রাগেশ্বরে বললেন, যাইব নাকি? বল যাবি। পূর্ণ মাথা নত করে ফেলল। হেমলতা করার আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি, অশুদ্ধ ভাষা কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মাথা নত চিনে খুবই অনুগত। তিনি বিছানা বাড়ি ঝাড়তে বলেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কাঁদছে। পূর্ণ কিশোরী মন বুঝে যায় পদ্মর কিসের ব্যথা। কেঁদেছিল। সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না। ভোরেই চলে এসে নানা বাড়ি হেঁটে যেতে 5 মিনিট লাগে। পূর্ণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলল, তুই যা, মাথা নিচু করে যাবি আর মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণ রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে দেখল। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখল। 14 বছরের পূর্ণ ইয়াংই, খুবই সাজতে ইচ্ছে করে। হেমলতা সাজগুজ করে স্কুলে যাওয়া পছন্দ করেন না। পূর্ণ আগে লিপস্টিক মাখেনি। টিন দেওয়ালে কাঠের ঘড়ির কাটায় সকাল 10টা বাজলো মাত্র। এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়ের রুমে ঢুকলেন। পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালা পর্দা ভেদ করে আসা আলতো পেল রোদের স্পর্শ পদ্মজার মসলিন পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে 3 বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনেরা বলেন, মায়ের নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিতে হয়। হেমলতা মায়া লাগছে। পদ্মজার ঘুম ভাঙতে তাবু আদুরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্ম চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে। সেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়। সেদিন হেমলতা ডেকে তুলে পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আস। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধুতো করল। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়ম নীতি প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করেছেন। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলে প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলের দিকে বসলো। যখন হেমলতা আসেন, পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে। হেমলতা দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করিস কেন? মুখ ধুয়ে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণ প্রেমা আসে নাই? পূর্ণ আসছে।
স্কুলে গেছে, প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা কবে আইব? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়ল। শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতে পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল বেরিয়ে পড়ল। পদ্মজা দ্রুত হাতের উল্টা পাশ দিয়ে চোখে জল মুছে। পদ্মজার জীবন জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কি। কেন নিজের বাবা বাকি বোনেদের আদর করলেও তাকে করে না? তবে কথা অবধিও বাড়ালো না। 2 বার মায়ের জিজ্ঞাসা করছে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কিছু দত্তক কিনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করছে? ও আম্মা, বলো না। হেমলতা তখন নিশ্চুপ থাকে। অনেকক্ষণ পর বললেন, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাপেরই মেয়ে। এখন যা পড়তে বস, অনেক পড়তে হবে তোর। বেশ, এটুকুই। এর বেশি কিছু বললেন না। হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতার নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এই দোয়াই সারাক্ষণ করে। এত কি ভাবছিস? তাড়াতাড়ি করে খেয়ে নি। হেমলতা কথা পদ্মজা ভাবনা শুধু ছিঁড়ে গেল। দ্রুত খেয়ে উঠে আজ আমের আচার বানাবে কথা ছিল। সন্ধ্যা ঘাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলে আনন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যায় থেকে 3 ঘন্টা গ্রামে অন্ধকারে তলিয়ে যায়। আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধও থাকে না। বিদ্যুৎ দিলেও লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণ, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছে। বাড়ি অন্ধকার হতেই 9 বছরে প্রেমা খচকে ধরল পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু স্বরে ডাকলো, আম্মা, আম্মা, আই টর্চ নিয়ে যা। হেমলতা আহ্লাদে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকারে খুব ভয় পায়। পদ্মজা ওড়না ছেড়ে পূর্ণ হাত চেপে ধরল। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজায় গেট খোলা আওয়াজ পেল। উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ, পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ি অন্ধকার কেন? বাতি জ্বালাও। হানিফের কণ্ঠ। হানিফ, আসছিস? হেমলতার রুম থেকে বেরিয়ে আসলো, হাতে হারিকেল। হানিফ শব্দটি দাঁত বের করে হাসলো, বলল, হ্যাঁ আমি। আই তোরে আই। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার ছেলেগুলো কই? আইসে রুমে পড়েছে। এই অন্ধকারেও পড়ে? হেমলতা কিছু বলল না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্থির হয় অনেকেরই। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এখানে খামো না, তোমার সরাইখানাত যাইয়া খাবো। কথাটা রসিকতাই ছিল। গ্রাম থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুমে নির্বাচন করেছে। এটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা প্রশ্নের জবাবে সোজা সাপটা না দিয়ে বলল, খেতে চাইলে খেতে আই। পদ্মজা কিছুতেই খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল। 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতা বিচক্ষণ মস্তিষ্কের মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু, তাই জোর করল না। আজই এই লুকোচুরি ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করল, কিছুতে সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘন্টা খানেকের পর হানিফ চলে যায়। পূর্ণ প্রেমার রুমে ঢুকতে পদ্মজা ঝাঁপিয়ে পড়ল। রুশ্বাস কণ্ঠে বলল, কতবার না বলছি লোকটা পাশে বেশিক্ষণ না থাকতে? তোরা কোনো কথাই শুনিস না আমার। পূর্ণ প্রেমা বিষম্মত হাত হিলল। পদ্মজা এখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন হলো? হেমলতা রুমে ঢুকিয়ে পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আই। মায়ের এমন কঠিন কণ্ঠে শুনে পদ্মজা কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। হেমলতা নতজানু হয়ে কাঁপছে। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে।
সুন্দরী ভীতু আর বোকা হয়ে তার দৃষ্টি প্রমাণ পদ্মজা। হেমলতা খুব মায়া হয় পদ্মজার সাথে উচ্চ কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাচ্ছিস না? সে কি করছে? পদ্মজা ফুফাতে ফুফাতে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলাল। কণ্ঠ নরম করে বললেন, হানিফ দড়িবাজ লোক, সৎ ভাই বলে আমি বলছি না। আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকাচ্ছিস? মায়ের আদরি কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হো হো করে কেঁদে উঠল। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিরফাক মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। দুই ছেলে 16 বছর আগেই 1971 সালের যুদ্ধে নিহত হয়েছেন। দুজনই টকবকে যুবক ছিল, আর একজন 8 বছর বয়সে কলেরা রোগে গত হয়েছে। বাকি রইল মুর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মুর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না সবসময়। পুরো বাড়ি চারপাশ জুড়ে গাছালি, বাড়ির পেছনেও নদী। রাত 9টা বাজলে পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতে এই নির্জন প্রান্ত ঝিরঝির পোকার ডাকে ছেয়ে যায়। ঝিঝি পোকার সামনে পদ্মজা ভাঙা কণ্ঠ কান্না মিলেমিশে ভৌতকার পরিবেশ দৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তু সুখে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মকে টেনে পাশেই বসালেন। পদ্মজার ডান হাত উল্টো পাশ দিয়ে চোখ জল মুছে হেমলতাকে বললেন, মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না। নানা বাড়ি, খালামণি, বোনেরা সবাই এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রা লোক এসেছিল স্কুলে, মনে আছে আম্মা? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মারুফ আহমেদ। আপনাদের জন্য পদ্মজা গল্পের প্রথম পর্ব এটা। যদি এটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। তো আপনারা যদি চান তাহলে আমি পুরো গল্পর কন্ঠ নিয়ে আসবো।